আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারপর ওর কাছে গেলাম, ওরে পিছন থেকে ডাক দিলাম। ও পিছনে ফিরে আমাকে দেখে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এলিয়েন দেখতেছে। কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্য করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম, কি একটা রিয়েক্ট তুই আমাদের সাথে সেদিন দেখালি, এমনভাবে উঠে গেলি যেন আমাদের চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যি নাকি কোনো মতলব আছে? মতলব থাকলে প্রথমে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথায়? ওরা এখনো আসেনি। আচ্ছা চল ওদিকে গিয়ে বসি। চলেন। ওয়েট, আবার কি হলো? তুই না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলতেছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেলাম। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আমার উপর কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছে, সেজন্য সকাল থেকে কেউই কল দেয়নি। কলেজেও আসতেছে না। কি রে, তোর কি মন খারাপ? না ঠিক আছি, আমি শুধু বসে আছি। তন্নি কখন একা হবে আর কখন আমি ওরে কথাগুলো বলবো। একটু পর লিজা বলল, এই তোরা থাক, আমি গেলাম। তোর আবার কি হলো? বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওকে যা তাহলে। এই তুইও যাবি? না, আরও কিছুক্ষণ আছি। তারপর লিজা চলে গেল। আমি আর তন্নি চুপচাপ বসে আছি। ওর সাথে যে এইভাবে বসবো কখনো কল্পনাও করিনি। যেখানে সে আমাকে দেখলেই হুমকি দিত, আর সেখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বোঝাই মুশকিল। আবার চুপ থাকা দেখে বলল, কি রে, চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে, সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? আমি এবার ফারিয়া আর তন্নির মামাতো ভাই ফয়সালের রিলেশনের কথা বললাম, এবং এর আগে যা যা হয়েছে সব কিছু বললাম, এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিলাম। আচ্ছা, এই তাহলে আসল কথা? হুম। তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভেতর কোনো একটা ঘাপলা আছে। যেই ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না, আর সেই নিজে থেকে এসে ফ্রেন্ডশিপ করছে, আমি প্রথমেই বুঝেছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ রাখা দরকার। বুঝলাম। তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নাই, আর কয়েকদিন পরে বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর মামার বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে একটু দূরেই ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে, ওর সাথে বের না হলে জানতাম না। একটু পর ওর মামার বাসায় গেলাম। সে আমাকে সোফা রুম দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি কাজটা হবে কি না। তারপর তন্নি ওর মামাকে নিয়ে আমার কাছে আসলো। আমি সালাম দিলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলে, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজে থেকে অনেকগুলো মিথ্যা কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি দেখে আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। তারপর ওর মামা বলল, তোরা এত কিছু কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে, আর আমি ভাবির সম্পর্কে একটু খবর নেব না, থাকি করে হয়, তাই খবর নিলাম। ও মামা প্লিজ, তুমি ভাইয়ার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পদ দিয়ে? বোঝা যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে। বেচারা মনে হচ্ছে কেঁদে দিবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছে? নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে? মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি। আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ করি কি করে? খেলাপ কেন করবে? তুমি ওই দিনই ভাইয়ের বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে কোথায় পাবো? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। পারবে নাকি তোমরা? চেষ্টা করতে তো আর সমস্যা নাই। আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। আমি আর মামা অবাক হয়ে তার দিকে তাকালাম।
পাত্রীকে? সেটা না হয় বিকেলে দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা, আমরা তাহলে আসি, বিকালে দেখা হবে। খেয়ে নাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলাম। কিরে, কেমন দিলাম? পুরাই 100। আপনি একটা জিনিস বাইরি। দেখতে হবে না মেয়েটা কে? হইছে, আর ঢং করতে হবে না। আরও একটা কাজ করতে হবে। কি কাজ? ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া, আমি ওর আম্মুকে কল দেই। আচ্ছা দে। কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি। আপনি? আছি, আল্লাহই রাখছে। আন্টি, ফারিয়া কোথায়? কলেজে আসেনি যে? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিচ্ছু খাচ্ছে না, দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। আন্টি, একটা কথা ছিল। বলো। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম এবং এটাও বললাম বিকেলবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু খুশি খুশি আছে। তাহলে এই ব্যাপার? আর দেখো, মেয়েটা আমাকে কিছু জানায়নি। আন্টি, ফারিয়া ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তোর মা, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবারও প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি, আরেকটা কথা। বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি, ফারিয়াকে কিছু বলবেন না। আর ফয়সাল যে ওরে দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওরে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিলাম। সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলার রেস্টুরেন্টে দেখালে কেমন হয়? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে আমি ফারিয়ার আম্মুকে কল দিয়ে সব কিছু বলে দিলাম। কোথায় আসতে হবে সেটাও বলে দিলাম। আরও বললাম সানি, আইমান আর সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্নিদের বাসার সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর সে আসলো। তারপর দুজনে ওর মামার বাসায় চলে গেলাম। সেখান থেকে সব কিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সিজলারে চলে গেলাম। ফারিয়ার আম্মু আব্বু, ওর বাবা, ওর মামা, আরও কয়েকজন লোক। তারপর সানি, আইমান আর সাদিয়া সবাই আগে থেকেই এসে বসে আছে। এরপর আমরাও গেলাম। আমাকে আর তন্নিকে একসাথে দেখে সানি, আইমান, সাদিয়া, ফারিয়া এমনভাবে তাকালো যেন তারা আকাশ ভেঙে পড়েছে। আমি ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলাম। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে শেষ। বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তন্নি এসে আমার পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমার এই অবস্থা দেখে সারি শুধু এপাশ ওপাশ করতেছে, মনে হয় ওর জ্বলতেছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো। সবাই সবার সম্পর্কে জানলো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো। দুজনেই হেসে হ্যাঁ সূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের তারিখটা শোনার পর ফারিয়ার বাবা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। আমি আস্তে করে উঠে বাইরের বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া পিছনে এসে, কিরে এখানে কি করিস? কিরে শালা, একা একা এত দূর, একবার বললেও না। সরি দোষ, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন বেড বিহেভ করছি। একটু পর ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র মাত্র। প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটা রাগ হলো। আচ্ছা, তোরা তাহলে আগে থেকেই প্ল্যান করে রাখছিলি? আরে না, ওর রাগ ভাঙাতেছি। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দেই। ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, এবার বল এত কিছু কি করে করলি? প্রথম থেকে শেষ পর্যন্ত সব বললাম। তোর মাথায় বুদ্ধি আছে মাইরি। জুয়েল দোস্ত, বলেছিলাম কি, তুই তো সাদিয়া আর আইমানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেলাম। রাতের বেলা তন্নি কল দিল। অনেকক্ষণ কথা বললাম। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওর দেওয়া ঠিকানায় চলে গেলাম।
গিয়ে দেখি তন্নি আগে থেকেই বসে আছে। কি রে, এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল কেন ডেকেছিস? না এমনি, বস এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেই। ও আচ্ছা। আচ্ছা, তোর কি আসলেই কেউ নেই? আছে আবার নেইও। বুঝলাম। আচ্ছা বুঝিয়ে বলছি। পুরো কাহিনী তন্নিকে বললাম। তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতিম? এমনি। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে, সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বললাম সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আরে ধুর, আমি এগুলো নিয়ে ভাবি না। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এগুলো বলে লাভ কি? তবুও আমি একটু বেশি করে ফেলেছি। কথা বলতে বলতে ফারিয়া কল দিল। কি রে, কই তুই? এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেটে কেন? আরে বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এরপর তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। দেখি সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। আমাকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কিরে বেটা, সারাদিন তন্নির সাথে কি? আরে আজব, সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয়, তাই ওরেও নিয়ে আসলাম। দেখিস আবার। শালা, সবাই নিজের মতো মনে করিস কেন? এই তোরা থাম, ভিতরে চল, না হয় আব্বু বকা দিবে। ওকে চল। ভিতরে গেলাম। সাদিয়া আর তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে। আমি, সানি আর আইমান বাইরে ঘুরঘুর করতেছি। সানি এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া আমাকে ইশারা দিয়ে বলল, তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকে খরচ সব আমার। আমি বললাম আমার কিছু লাগবে না। সানি আর আইমানকে বললাম নিতে, ওরাও নিচ্ছে না। ফারিয়া বাইরে এসে, কি রে, তোরা কিছু নিবি না? না রে আমার লাগবে না, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনের 3টা পাঞ্জাবি নিয়ে এনে। এটাতে না করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। এই দাঁড়া, আবার কি? তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর আমরা একটা পাঞ্জাবির দোকানে গেলাম। যাওয়ার সাথে সাথে একটা শক খেলাম, কারণ ওখানে আব্বু আব্বু আর ছোট মামা ছিল। হঠাৎ করে তাদের দেখে ভিতরটা কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এদিকে সানি আর আইমান আমাকে পাগলের মতো খুঁজতেছে। আমি বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি আইমান আর সানি। কিরে, তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। কিরে, কিছু বলস না কেন? কি হয়েছে? আম্মু আব্বু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে? তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিন সব কিছু ভুলে গেছে। তবুও আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। আচ্ছা, সেজন্যই আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করতেছি বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞেস করে নাই। আচ্ছা বাদ দে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলার দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। আর 2 দিন পরেই বিয়ে। এখন থেকে সব কিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আমরাও ব্যস্ত, মোটামুটি সব কিছু ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরেও পড়ালেখা করবে, এটা আগে থেকে ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলাম। ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেলাম, ক্লাস করলাম। আমাদের ফ্রেন্ডশিপ আরও মজবুত হলো। সারা দিন সবাই একসাথে থাকি, ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ প্রান্তে চলে আসছি। মানে আমাদের সবগুলো সেমিস্টার কমপ্লিট। আর কিছু 2 দিন পরেই ফাইনাল এক্সাম। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যারেরা সবাই আমাদের উদ্দেশ্যে অনেক কথা বলল, ছোটরাও অনেক কথা বলল। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। সবারই মন খারাপ। যতই হোক
অনেক স্মৃতি জুড়ে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে আমরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাব। হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় দিতে লাগলাম। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। আমরা সবাই ওর দিকে তাকিয়ে আছি। চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন তৃতীয় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকেই ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করে জানিস। আমি ওরে অনেক অত্যাচার করেছি, কখনো ছেলে লাগিয়ে কখনো পুলিশ দিয়ে। শেষে যখন দেখলাম সে এখনও রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওরে এখান থেকে তাড়াতে হবে। সেদিন ওরে অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ওই আমাকে বাঁচিয়েছে। তোরাও নাকি রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হাসপাতালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনো দিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকেই তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। জুয়েল, তোকে আমি ভালোবাসি সেই দিন থেকে যেদিন থেকে তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি, আমি সত্যিই মন থেকে ভালোবাসি। তো এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়ে আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই আমার দিকে তাকালো। কি রে, তুই কিছু বলছিস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? তন্নি যেটা বললো সেটার উত্তর দে। সরি। মানে ক্লিয়ার করে বল। মানে আমি এসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনো কল্পনা করিনি। তো সমস্যা কোথায়? দেখছিস না আমি আর আইমান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যা বললাম? মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজে পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপর আমি হাঁটা দিলাম। তন্নি বারবার আমাকে ডেকেছে, কিন্তু আমি পিছনেও তাকাইনি, সোজা হাঁটা দিলাম। আসলে আমি ইচ্ছে করেই করিনি, কারণ ও আমার সাথে যা যা করেছে সেগুলো একটাও আমি ভুলিনি। এবার বুঝুক কেমন লাগে। আমি ওরে শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আইমান আমাকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করলো। আমি কল কেটে দিয়ে মোবাইলটা অফ করে রেখে দিলাম। 2 দিন পর এক্সাম। আমি এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। আমাদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই কলেজের ওখানে গিয়ে দেখলাম সানি, আইমান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওদের সাথে কথা বললাম। তন্নিকে দেখতেছি না, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছি না। ওদের সাথে বসে বসে কথা বলছি। একটু পর দেখলাম তন্নি আসতেছে। এসেই, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন। আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।